1940 সাল প্রতাপশালী এক সাম্রাজ্য পরাজিত হয়েছিল সাদাসিধে পোশাকের এক ব্যক্তির কাছে। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী হিসেবেই বেশি পরিচিত ছিলেন, যার অর্থ হচ্ছে মহান আত্মা। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। পৃথিবীর অনেকগুলো দেশ তখন ব্রিটিশদের উপনিবেশিক শাসনের অধীনে ছিল। একজন প্রজ্ঞার অধিকারী রাজনৈতিক কর্মী হিসেবে গান্ধী ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা এবং গরিব মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তার অহিংস বিক্ষোভের উদাহরণ আজকের দিনে এখনও বিশ্বজুড়ে সমাদৃত। আজ মহাত্মা গান্ধীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়ের দিকে ফিরে তাকাবো আমরা। 1869 সালের 2রা অক্টোবর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজকীয় প্রাদেশিক এলাকা পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম। তার অভিজাত পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার বাবা ছিলেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী। তার মা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মহিলা, যিনি পুত্রের মধ্যে দৃঢ় হিন্দু নৈতিকতার সঞ্চার করেছিলেন। নিরামিষ ভোজন, ধর্মীয় সহনশীলতা, সহজ সাধারণ জীবনযাপন এবং অহিংসার উপর জোর দিয়েছিলেন তিনি। গান্ধীর বয়স যখন 13 বছর, তখন তার বিয়ে হয় 14 বছর বয়সী স্থানীয় এক কিশোরী কস্তরবার সাথে। টিনেজার গান্ধী তার পরিবারের কঠোর ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মাংস খাওয়া শুরু করেন এবং এমনকি তিনি পতিতালয়েও যেতেন। যদিও গান্ধী বলেছেন যে তিনি কখনো সেখানে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করেননি। পরে তিনি লেখেন, আমি পাপের গহ্বরে ঢুকে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর তার অসীম করুণায় আমাকে আমার নিজেরই কাছ থেকে রক্ষা করেছেন। যখন তার বাবা মৃত্যুশয্যায়, সে সময় গান্ধী তার স্ত্রীর সাথে বিছানায় যৌনকর্মে ব্যস্ত ছিলেন এবং বাবার মৃত্যুর মুহূর্তে কাছে থাকতে পারেননি। এই গ্লানি তাকে তাড়া করেছে সবসময়। নিজের জীবনীতে গান্ধী লিখেছেন যে, আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত বোধ করছিলাম। আমি দৌড়ে বাবার ঘরে ছুটে গেলাম। দেখলাম যদি পাশবিক প্রবৃত্তি আমাকে অন্ধ করে না রাখত, তাহলে বাবা আমার নিজের হাতের উপরেই মারা যেতেন। তার স্ত্রী গর্ভবতী হন এবং জন্মের পরপরই তাদের সন্তানের মৃত্যু হয়। গান্ধী এটাকে মনে করলেন তার ওই অনুপস্থিতির ঐশ্বরিক শাস্তি হিসেবে। 4 সন্তানের পিতা গান্ধী পরে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন এবং পরিধান করতে শুরু করেন ঐতিহ্যবাহী ধুতি, যাকে তিনি বলতেন তার শোকের পোশাক। নিজের ব্রহ্মচর্য যাচাইয়ের জন্য গান্ধী একটি বিতর্কিত পরীক্ষা চালাতে গিয়ে নাতনি মানু গান্ধী এবং অন্য নারীদের তার সঙ্গে একই বিছানায় ঘুমাতে বলেন, যেখানে তিনি নগ্ন হয়ে ঘুমাতেন। তার উদ্দেশ্য ছিল এটা পরীক্ষা করা যে তিনি তার যৌন আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ জয় করতে পেরেছেন কিনা। জীবনীকার রমাচন্দ্র গুহ এমনটাই লিখেছেন। যদিও সেই সব নারীদের সঙ্গে তিনি কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে জানা যায় না, এবং পরীক্ষাটি মাত্র 2 সপ্তাহ স্থায়ী হয়েছিল, তবে এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরে গান্ধী ভারতে ফিরে আসেন একজন আইনজীবী হিসেবে কাজ করার জন্য। প্রথম মামলাতেই তিনি হেরে গেলেন এবং ব্রিটিশ একজন কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়। অপমানিত গান্ধী একসময় দক্ষিণ আফ্রিকায় একটি কাজের প্রস্তাব গ্রহণ করেন এবং 1893 সালের এপ্রিল মাসে আফ্রিকার উদ্দেশ্যে ভারত ছাড়েন। পরবর্তী 21 বছর তার সেখানেই কাটে। দক্ষিণ আফ্রিকাতে অবস্থানের সময় ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তাকে বের করে দেওয়া হয়, যার একমাত্র কারণ ছিল তার গায়ের রং। ভারতীয় অভিবাসীদের প্রতি এই ধরনের আচরণে হতবাক ও ক্ষুব্ধ হয়ে তিনি সেখানে নিপীড়ন বন্ধের লড়াই এবং আত্মশুদ্ধির ধারণা এবং অহিংস আন্দোলন সত্যাগ্রহের বিকাশের জন্য ইন্ডিয়ান কংগ্রেস অব নাটাল প্রতিষ্ঠা করেন। ভারতীয় লোকজনের উপর কর আরোপের প্রতিবাদে ধর্মঘট এবং মিছিল করার কারণে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু ব্রিটিশরা ওই ট্যাক্স প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এবং গান্ধীকে মুক্তি দিয়েছিল। তার এই বিজয় অর্জনের খবর ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে
এবং গান্ধী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হতে শুরু করেন। গান্ধী ভারতে ফিরে আসার পর শিখদের তীর্থস্থান অমৃতসরে এক গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতার আন্দোলন শুরু করেন। অমৃতসরে বিক্ষোভে ব্রিটিশদের গুলিতে প্রায় 400 মানুষ প্রাণ হারায় আর আহত হয় 1300। তার অহিংস আন্দোলন বিক্ষোভের ডাক সব শ্রেণী এবং ধর্মের মানুষের দ্বারা সাদরে সমাদৃত হয়েছিল। তিনি ব্রিটিশ শাসকদের সাথে অসহযোগিতার ডাক দেন, যার সাথে সাথে ব্রিটিশ পণ্য বর্জনেরও কর্মসূচি ছিল। এর জবাবে ব্রিটিশ কর্তৃপক্ষ গান্ধীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে এবং 2 বছরের জন্য তাকে কারান্তরীণ করা হয়েছিল। বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইনটি এর আগে 1870 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তন করা হয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলন দমনের লক্ষ্যে। গান্ধী বলেছিলেন এই আইনটি প্রণয়ন করা হয়েছে নাগরিকদের মুক্তি হরণের জন্য। আইনটি এখনও ভারতের পেনাল কোডের অন্তর্ভুক্ত আছে। 1931 সালে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গোলটেবিল আলোচনায় অংশ নিতে লন্ডন সফরে যান গান্ধী। তিনি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে তিনি দৃঢ় ব্যক্তিত্ব তুলে ধরেন। কিন্তু আলোচনাটি 62 বছর বয়সী গান্ধীর জন্য ব্যর্থ হয়েছিল। ব্রিটিশ শাসকরা তখনও ভারতের স্বাধীনতার দাবি মেনে নিতে প্রস্তুত ছিল না। অনেক মুসলিম, শিখ এবং অন্যান্য প্রতিনিধিরা গান্ধীর ঐক্যবদ্ধ ভারতবর্ষের আদর্শের সমর্থন করতে পারছিলেন না এবং তারা বিশ্বাস করতেন না যে গান্ধী সমস্ত ভারতীয়র জন্য কথা বলছেন। এই ঘটনার পর গান্ধী কংগ্রেস পার্টি এবং রাজনীতি থেকে এক পা সরে যান, কিন্তু তিনি দলীয় সম্প্রদায়ের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখেন। এরপরও সাধারণ মানুষকে তার একত্রিত করার ক্ষমতা এবং অবিচল শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গিতে তার ছোট ছোট বিরোধিতা ধীরে ধীরে ব্রিটিশ কর্তৃপক্ষকে আলোচনায় আসতে বাধ্য করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেওয়ার সাথে সাথে গান্ধীর আন্দোলনের লক্ষ্যগুলো বাস্তব হয়ে ওঠে। 1947 সালে তার প্রিয়তম দেশের স্বাধীনতা আসে, কিন্তু তার যে আশা ছিল, অর্থাৎ হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একটি রাষ্ট্রে একত্রে বাস করতে পারবে, সেই আশা সহসায় মিলিয়ে যায় যখন দেশটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভাজন তৈরি করেছিল আরও বেশি সহিংসতা। যে সমস্ত মুসলমানরা ভারতে থাকতে আগ্রহী তাদের নিরাপত্তার সহায়তার জন্য গান্ধী দিল্লি ফিরে যান এবং মুসলমানদের অধিকারের জন্য অনশন শুরু করেন। স্বাধীনতার 6 মাসেরও কম সময় পরে একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গান্ধী। এমন সময় নাথুরাম গডসে নামে এক কট্টর হিন্দু ধর্মানুসারীর ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি। মুসলিম সম্প্রদায় এবং পাকিস্তানের প্রতি তার বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে ওই হামলাকারী ক্ষুব্ধ ছিল। শান্তির জন্য বিশ্বজুড়ে সুবিদিত এক ব্যক্তিত্বের প্রয়াণে সারা বিশ্ব থেকে মানুষ সমবেত হন শোক প্রকাশের জন্য। গান্ধী ধর্ম, বর্ণ এবং শ্রেণী বিভক্তিহীন এক ভারতের স্বপ্নই দেখেছিলেন, যা তিনি কখনো বাস্তবে দেখে যেতে পারেননি।